ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত বের হয়। রিমঝিম টলমলে চোখ তাকায়, যেন চোখের পলক ফেলে গল গল করে পানি ঝরতে শুরু করবে। একটু আগেই তোকে সাবধান করে গেলাম, তারপরেও স্টুপিডের মতো কাজ করেছিস। আমার সামনে থেকে যা, নয়তো গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেব। রাগে চিৎকার করে বলে ওঠে। রিম গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকিয়ে নীরবে দাঁড়িয়ে অস্ত্র ঝরতে থাকে। সৃজনের চিৎকারে নাজমা বেগম আর স্মৃতি দৌড়ে আসে। রিমঝিমকে কাঁদতে দেখে নাজমা বেগম দ্রুত কাছে এগিয়ে যায়। কি হলো? যেতে বলছি তো। সৃজন আবার চিৎকার করে। সৃজনের হুঙ্কারে রিমঝিম আরও শীতে যায়। নাজমা বেগমকে জড়িয়ে ধরে অস্ত্রপাত করতে শুরু করে। তুই রিমঝিমের গায়ে হাত তুলেছিস? নাজমা বেগমের প্রশ্নের উত্তরে কোনো জবাব দেয় না, উল্টো ঘুরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। তুই রিমঝিমের উপর কেন চিৎকার করছিস? কি করেছে মেয়েটা যার জন্য তোর এই রকম বিহেভিয়ার? নাজমা বেগম শক্ত গলায় প্রশ্ন করে। আম্মু প্লিজ, তোমরা এখন থেকে যাও। সঙ্গে করে ওই আপদটাকেও নিয়ে বেরিয়ে যাও। সৃজন। নাজমা বেগম রেগে। আমি রাগে আবার কিছু করি তার আগেই তোমরা চলে যাও। আরও রেগে গেলে হুঙ্কার করে। নাজমা বেগম সৃজনকে ভালো করেই চেনে। এখন অত্যন্ত রেগে আছে। তর্ক করলে সমস্যা সমাধান হবে না, বরং আরও অশান্তি বেড়ে যাবে। তাই রিমঝিমকে নিয়ে স্মৃতিসহ বেরিয়ে আসে। ফাইলের ভেতরের পাতাগুলো ভিজে জবজবে হয়ে গেছে। একটা ফাইল ঠিকঠাক আছে, আর একটার ভেতরে পেজগুলো এমন খারাপ অবস্থা হয়েছে, কালো কালিও আগাছা আগাছা হয়ে গেছে। লেখাটা বোঝা যাচ্ছে না। হাতে নিয়ে পাতাগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু আরও বিচ্ছিরিভাবে ছড়িয়ে যায়। রাগে ফাইলগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে। বিছানায় বসে মাথা চেপে ধরে রাগ কন্ট্রোল করার ব্যর্থ প্রয়াস চালায়। সিনিয়র ডক্টর অভিষেক মির্জা অনেক বিশ্বাস এবং ভরসা করে ফাইল দুটো দিয়েছিল। দুইটা ফাইলের দুটো সিরিয়াস রোগীর ডিটেলস ছিল, যেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য একদিনের জন্য বাড়িতে এনেছিলাম। যদিও আনতে চাইনি, তবে কাজ শেষ করে ফাইল দুটো দেখার চেষ্টা করছিল। সময়ও প্রচুর লাগবে, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। তবে দুঃখজনক ব্যাপার হলো এইগুলো আর কোনো কপি নেই। একটাই ছিল, যেটার মধ্যে একটা নষ্ট হয়ে গেল। যদি আরও একটা কপি থাকতো তাহলে হয়তো সৃজন এতটা রেগে যেত না। ডক্টর অভিষেককে এখন কি জবাব দেবে? তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সবচেয়ে বড় কথা, এই রোগী দুইটি অপারেশনে আছে 2 দিন পরে। এখন কি করবে সেটা ভেবেই সৃজনের রাগ আরও তরতর করে বাড়ছে। কিছু একটা মাথায় আসছে। দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নাজমা বেগম রুম থেকে বসে রিমঝিমের হিসকি তুলতে তুলতে কাঁদছে। স্মৃতি পাশে বসে আছে, আর নাজমা বেগম রিমের ঠোঁটে রক্ত মুছে দিচ্ছে। রিমঝিম এখন স্বাভাবিক থাকলেও বারবার সৃজনের রাগান্বিত রূপটা ভেসে উঠছে। ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। আবার খুব অভিমানও হয়, নিজের অসতর্কতার কারণে আজ কাঁদতে হচ্ছে এই ভেবে নিজের উপর রাগ হয়। নাজমা বেগম সাথে জেদ করে কলেজে চলে আসে। স্মৃতিও সঙ্গে যায়, তবে ফেরার বেলায় স্মৃতি একাই ফেরে। রিমঝিম কলেজ থেকে সোজা নিজ বাড়ির অর্থাৎ শেখ বাড়িতে আসে। স্মৃতিও আসতে চেয়েছিল, কিন্তু রিমঝিম আসতে দেয়নি। জোর করে ও বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও তালুকদার বাড়ি আর শেখ বাড়ির মধ্যে বেশি দূরত্ব নেই, পায়ে হেঁটে গেলে প্রায় 9 থেকে 10 মিনিটের রাস্তা। স্মৃতি একাই বাড়িতে আসলো। নাজমা বেগম প্রশ্ন করল। প্রতি উত্তরে স্মৃতি জানায় রিমঝিম শেখ বাড়িতে চলে গেছে। নাজমা বেগম বুঝতে পারলেন রিমঝিমের অভিমান হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক।
একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যায়। রিমঝিমকে দেখে এলিজা শেখ খুশি হয়, তবে শুকনো মুখ দেখে হাসি উড়ে যায়। উঁকি দিয়ে দরজার কাছে আরও কেউ আছে কিনা দেখার চেষ্টা করে, কিন্তু কেউ নেই। রিমঝিমের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস মা? কিন্তু রিমঝিম কোনো উত্তর না দিয়ে সোজা উপরে নিজের গন্তব্যে চলে যায়। এমন ব্যবহারে এলিজা শেখ একটু অবাক হন। তিনি ভালো করেই জানেন রিমঝিমের রাগ কিংবা অভিমান হলে এমন আচরণ করে। তিনি চিন্তায় পড়ে যায়, কি এমন হলো যার জন্য এমন ব্যবহার। ধরণীতে সন্ধ্যায় আলো বেরিয়ে অন্ধকার নেমে আসছে। একটু পরই পুরোপুরি অন্ধকার ছেয়ে যাবে। সৃজন একটা রুমে বসে আছে, মনোযোগ পুরোপুরি সামনে থাকা কম্পিউটারে। সকালে এসে ডক্টর অভিষেককে সমস্ত ঘটনা খুলে বলে। তিনি জানান কম্পিউটারে এই ফাইল সেভ নেই। তবে তিনি ভেবেচিন্তে একটা আশা দেয় যে কম্পিউটারে একটা তৈরি হয়েছে। সেই কম্পিউটারে একটা অ্যাপস আছে যার সাহায্যে ডিলিটকৃত তথ্য আবার ফিরিয়ে আনতে পারে। সমস্যাটা হলো এর আগেও এই একই কাজ ট্রাই করা হয়েছে, তবে প্রত্যেকবার ফলাফল শূন্য। তখনই আশা নিয়ে কাজ শুরু করতে চেয়েছিল, যে কোনোভাবেই ফিরে আনবে। তবে চাইলেও দ্রুত শুরু করতে পারে না। হাসপাতালে অ্যাডমিটকৃত রোগী দেখতে অনেক সময় পেরিয়ে যায়। দুপুরের পর ফ্রি হতে কাজে লেগে পড়ে। প্রথমেই এই বিষয়ে ধারণা নেয়, এরপর যা যা করতে হবে তাই করতে থাকে। কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভুল ত্রুটির কারণে সফল হয় না। এভাবে রাত 11টা বেজে যায়। ভাগ্যবশত সফলতাও হয়। প্রথমে একটা শান্তির শ্বাস ফেলে, এরপর তথ্যগুলো বেশ কয়েকটা কপি করে, আবার কাজ আকারে কপি করে বের করে। মাথাটা যন্ত্রণা করছে। সকালে নাস্তা করলেও দুপুরে খাওয়া হয়নি। সকালের কথা মনে পড়তেই মাথা ব্যথা আরও তীব্র হয়। রিমঝিমকে থাপ্পড় মেরেছে। মস্তিষ্কে সম্মান হতেই চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে ওঠে। নিজের ওপর নিজেই এতটাই রাগ হয় যে সঙ্গে সঙ্গে সামনের দেওয়ালে জোরে ঘুষি মারে। সাথে সাথেই হাত থেতলে গিয়ে রক্ত ঝরতে শুরু করে। বিকট শব্দ হওয়ায় একটা নার্স দৌড়ে আসে। সৃজনের হাত দেখে কিছু বলবে তার আগেই সৃজন হাতের ইশারায় বেরিয়ে যেতে বলে। রিমঝিম শুয়ে আছে, কিন্তু চোখে ঘুম নেই। বারবার সকালের কথা মনে হচ্ছে, সাথে গিল্টি ফিলও হচ্ছে। নিজের এত এত বোকামি আর নিতে পারছে না। চোখ থেকে গরম তরল পদার্থ টুপ করে বেয়ে পড়ে। বিয়ের পর এই প্রথম সৃজনকে ছাড়া থাকছে। কেমন একটা একা একা লাগছে। ফোনটা বের করে হাতে নেয়। সৃজন যেখানে দিনে নিম্নে 2বার কল করে, সেখানে আজ একবারও কল করেনি। মনটা ভাবাবার লাগছে, কিছু একটা নেই, এটা বারবার মনে আগল হচ্ছে। বড্ড হাঁসফাঁস লাগছে। প্রায় রাত 12টার দিকে সৃজন বাড়ি ফিরে আসে। কলিং বেল চাপতেই নাজমা বেগম দরজা খুলে দেয়। সৃজনের হাতের আঘাত দেখে আটকে উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? সৃজন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে পা বাড়ায়। রিমঝিম নেই, ও বাড়িতে চলে গেছে। পেছন থেকে নাজমা বেগম কথা শুনে থেমে যায়। মেয়েটা অভিমান করে আছে, কাল ও বাড়ি গিয়ে রিমকে নিয়ে আসবি। এলিজা আপু ফোন করেছিল, উনি কিন্তু টেনশন করছে। কিছু না বলে পুনরায় পা বাড়িয়ে নিজের রুমে চলে আসে। ড্রেস চেঞ্জ করতেই লাইট অফ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুমাতে পারে না। বুকটা খালি খালি লাগছে। রিমঝিমকে জড়িয়ে ধরতে পারলে অনায়াসে ঘুম চলে আসতো। বিছানায় শুয়ে থাকতেও দম বন্ধ লাগছে, তাই বিছানা উঠে বেলকনিতে যায়। সিগারেট ধরিয়ে টানতে শুরু করে। এই মহাশূন্য আকাশের দিকে চোখ পড়তেই নিজেও বড় শূন্য মনে হয়। এই রাগের কারণে ভবিষ্যতে না জানি কত কি হতে হয়। এই ভাবনা মাথায় আসতেই বুকটা মোচড় দিয়ে ওঠে।
একবার রিমঝিমকে না দেখা পর্যন্ত মনটা একটু শান্ত পাবো না। রিমঝিম ছটফট করতে করতে অবশেষে বিছানা থেকে উঠে পড়ে। বেলকনিতে গিয়ে লাইট অন করে চেয়ারে বসে দূর আকাশে প্রাণে তাকায়। ফোনে লক খুলতে স্ক্রিনে সৃজন আর ওর ছবি জ্বলজ্বল করে ভেসে ওঠে। নীল শাড়ি, নীল পাঞ্জাবি, মুখে হালকা হাসি, বেশ সুন্দর লাগছে। সৃজন সামনে তাকিয়ে আছে আর রিমঝিম সৃজনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিটার গভীরতার অনুভব করতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আজকে নিজের এক ব্যর্থ প্রেমিক মনে হচ্ছে। মনের মানুষটিকে মনের কথা বলার আগে বিচ্ছিন্ন হতে হলো। এতদিন একটু তো বুঝেই গেছে সৃজন নামক মানুষটা বড্ড ভালো বেসে ফেলেছে। যাই হয়ে যাক, তাকে ছাড়া থাকা অসম্ভব। সৃজন একটা মোড়া গাছের নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে রিমঝিমের দিকে তাকিয়ে আছে। রিমঝিমকে এক পলক দেখার আকাঙ্ক্ষা অবশেষে চলে আসে। শীতের রাত, নিজের শ্বশুরবাড়িতে চোরের মতো ঢুকে নিজেই বউকে লুকিয়ে দেখতে হচ্ছে। আহা, কি কপাল! সৃজন তালুকদার নিজের রাগ কন্ট্রোল করতে শেখ, না হলেও ভবিষ্যতে হস্তান্তর হবে। মনে মনে এই শীতে মাঝেও মেয়েটা গায়ে কিছুই জড়ায়নি। ইচ্ছে করছে কাছে গিয়ে নিজ হাতে যত্ন সহকারে চাদর মুড়িয়ে দিতে। যতক্ষণ রিমঝিম বেলকনিতে ছিল ততটাই সময় সৃজনও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেয়সীর দিকে তাকিয়েছিল। রিমঝিম ভিতরে যেতেই সৃজন বিরক্তি নিয়ে দেওয়ালে টপ করে বাহিরে আসে। পরের দিন আজকে কলেজ স্মৃতি আলিয়া কেউ আসেনি। একা একা বোরিং ক্লাসগুলো শেষ করে ক্লাস থেকে বেরিয়ে আসে। আনমনের মাঝে হাঁটছে আর সৃজনের কথা ভাবছে। আজ ভেবেই নিয়েছে তালুকদার বাড়ি যাবে। মানুষটা যেমনই হোক, কিন্তু তাকে ছাড়া থাকা আর শ্বাস না নেওয়া সমান। গেটের কাছে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা এরিসকে দেখেই বুকটা ধপ করে ওঠে। এই অকর্মার ঢেকি মিস্টার অপর্দা কোথায় থেকে আসলো? এই গুন্ডা না হয়ে স্বাভাবিক মানুষ হলে পাছায় লাথি দিয়ে নিচে ফেলে দিতাম মনে মনে। এরিসকে নিজের দিকে তাকাতেই দেখে দ্রুত রিকশায় চলে পড়ে। এরিস দুই একবার ডাক দেয়, কিন্তু রিমঝিম শুনেও না শোনার ভান করে থাকে। রিকশার সামনে হঠাৎ করে একটা গাড়ি থেমে যায়। গাড়ির ভেতর থেকে এরিস বের হতেই রিমঝিম রিকশা থেকে নামে। আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আমি বিবাহিত, এটা জানার পরও কেন বিরক্ত করছেন? কিছুটা ভয় আর রাগ মিশ্রিত কণ্ঠে। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসতে। আপনি ভালো সাদা সিধা মানুষ, মুখোশ পরেছিলেন। আমি আপনাকে চিনতে বুঝতে ভুল করে ফেলেছিলাম। আর কি বললেন? ভালোবাসেন? তাচ্ছিল্য করে। সে তো আপনি হাজার মেয়ের সাথেও মন দেওয়া নেওয়া করেছেন। আপনার বিষয়ে এখন আমি সব জানি। আপনি কতটা চরিত্রহীন সেটাও জানি। অসংখ্য মেয়ের সাথে বিছানায় কাটিয়েছেন তাও জানি। ছি! আমার নিজের শরীর ঘিন ঘিন করছে এমন লোকের সাথে কথা বলছি। তুমি যা জানো সব ভুল। প্লিজ বিশ্বাস করো আত্মবিশ্বাসের সাথে। একটু দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। দোহাই আপনার। অতীতে আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম। এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনার মধ্যে মিনিমাম আত্মমর্যাদা থেকে থাকলে আপনি আর আমার পেছনে পড়ে থাকবেন না। রিকশায় উঠে পাশ কাটিয়ে চলে যায়। তুই আর বিয়ে একটু বেশি জেনে ফেলেছিস। এতটা জানার তো উচিত হয়নি ফুলপুরি। চোখ লাল করে রিকশার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে শুধায়। একটা ডেলিভ হাসি দিয়ে আবার শুধায়, তোর মতো কিউট ডালকে আমি ভোগ করতে পারিনি, অন্য কাউকে কি করে ভোগ করতে দেই? কাউকে ফোন করে কিছু বলে, মুখে ফাঁকিয়ে হাসতে হাসতে পুনরায় গাড়িতে উঠে অপেক্ষা করতে শুরু করে। সাহস নিয়ে কথাগুলো বললেও মনে মনে একটু ভয় পেয়ে
শুরু করে। রিমঝিম সামনে তাকিয়ে আছে। এক মুহূর্তে একটা গাড়ি সজোরে ধাক্কা মারে। রিকশাটা ছিটকে গিয়ে বিকট শব্দে নিচে পড়ে যায়। রিমঝিম রিকশা নিচে চাপা পড়ে যায়। মাথায় বাজ পড়ার মতো যন্ত্রণা করতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে সামনে ধরতে দেখে হাতটা রক্তে রঞ্জিত। সঙ্গে সঙ্গে ওখানে সেলস হয়ে যায়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প ইউ আর মাই লাভ।